প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই শো উইথ সৈকত সালাউদ্দিন। আজ আমরা কথা বলবো ক্যাপ্টেনদের নিয়ে, যাদেরকে বলা হয় ক্যাপ্টেন অব দ্য শিপ। সিনেমার ক্যাপ্টেন অব দ্য শিপ বলতে আমরা যাদেরকে বুঝি তারা হলেন আমাদের সিনেমার পরিচালক। সেই আমাদের প্রথম সবাক সিনেমা মুখ ও মুখোশের পরিচালক আব্দুল জব্বার খান থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের সিনেমায় এসেছেন অনেক পরিচালক। আজ আমরা মূলত কথা বলবো নতুন দিনের চেহারা বদলে দিতে পারেন কোন কোন পরিচালক, তাদের নিয়ে। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই শো উইথ সৈকত সালাউদ্দিন। আমরা প্রতি অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা আমাদের কথা বলার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি বা যাদেরকে বেছে নিয়েছি তারা হলেন আমাদের ক্যাপ্টেন অব দ্য শিপ। সিনেমাতে ক্যাপ্টেন অব দ্য শিপ বলতে বোঝায় পরিচালকদের। সেই আমাদের প্রথম চলচ্চিত্র সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান। সেই থেকে শুরু করে এবারের ঈদের সিনেমা বা আরও যারা নতুন তাদেরকে যদি ধরেন তাহলে আমাদের সিনেমাতে অনেক অনেক পরিচালক এসেছেন। কিন্তু আজ আমরা মূলত আলোচনা করব আমাদের নতুন দিনের চেহারা বদলে দিতে পারেন কোন কোন পরিচালক, তাদেরকে নিয়ে। প্রথমেই আমরা যার নাম বলতে পারি বা যাকে নিশ্চয়ই আপনারা অনেকে অনেক পছন্দ করেন, তার নাম হলো রায়হান রাফি। রায়হান রাফির একটি ভালো গুণ কি জানেন? তিনি কিন্তু কোনো বড় তারকাকে নিয়ে সিনেমা শুরু করেননি। তার প্রথম সিনেমা ছিল পোড়ামন 2। পোড়ামন 2 এর টিমে কিন্তু সব নতুন। পরিচালক রায়হান রাফি, অভিনেতা সিয়াম এবং পূজা চেরি সবাই কিন্তু নতুন, কিন্তু তাদেরকে নিয়েও কিন্তু রায়হান রাফি একটা হিট সিনেমা দিয়ে তার জাত বুঝিয়ে দেন। এরপর থেকে কিন্তু রায়হান রাফিকে নিয়ে একটা আগ্রহ তৈরি হয় সবার মধ্যে। পোড়ামন 2 এর ঠিক পরের সিনেমাটাই ছিল দহন। দহন সিনেমাতে রায়হান রাফি কিন্তু আরো বেশি মুন্সিয়ানার পরিচয় দেন। একটি জটিল বিষয়কে তিনি দারুণভাবে তুলে ধরেন। যে সিনেমাটি দিয়ে তিনি সবার মন আকর্ষণ করেন সেই সিনেমাটি হচ্ছে পরাণ। পরাণ সিনেমাটিতে তার হিরো ছিলেন শরীফুল রাজ, এবং এই সিনেমাটিতে কিন্তু রায়হান রাফি নিজেকে অনেক ভালো অবস্থানে নিয়ে যান এই সিনেমাটির মধ্য দিয়ে। এরপর তার আরও সিনেমা মুক্তি পেয়েছে। দামাল সিনেমাটি আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটি সিনেমা। এই সিনেমাটিতেও তার নির্মাণ প্রশংসিত হয়েছে। রায়হান রাফি দারুণ আলোচিত হন তার একটি ঈদের সিনেমা সুড়ঙ্গ দিয়ে, এবং এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের সিনেমায় প্রথম পা রাখেন আফরান নিশো। এই সিনেমাটি দারুণ আলোচিত হয়, এখানেও রায়হান রাফি আলোচিত হন। এরপর তিনি আমাদের দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খানকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করেন, এবং শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করলে যেটি হয় সেটি হচ্ছে যে শাকিব খানের কাছে কিন্তু দেখা যায় যে অনেক কিছু ম্লান হয়ে যায়। কিন্তু তুফান সিনেমাটিতে শাকিব খান যেমন নিজের উচ্চতা বাড়িয়েছেন, ঠিক তেমনি করে আমি বলবো যে রায়হান রাফিও কিন্তু তার নিজের যে আমি বলবো তার যে স্টারডম সেটা কিন্তু অনেক বাড়িয়েছেন। সবাই অপেক্ষা করছেন রায়হান রাফির আরেকটি সিনেমা দেখার জন্য, সেটি হচ্ছে তাণ্ডব, যেটি আরেকটি ঈদের সিনেমা, এবং এই সিনেমায়ও কিন্তু আছেন শাকিব খান। দেখা যাক রায়হান রাফি তার ক্যারিয়ারকে আরও কত দূরে নিয়ে যান। রায়হান রাফি সম্বন্ধে একটি তথ্য কিন্তু ইতিমধ্যে বলা হচ্ছে, তা হলো তিনি বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে দামি নির্মাতা। দামি নির্মাতা বললে আমাদের এখানে একজন নির্মাতার কথা মনে পড়ে, তার নাম হচ্ছে শহীদুল ইসলাম খোকন। তিনি সেই বাজারে কিন্তু 10 লাখ টাকা পারিশ্রমিক নিতেন। এখন যে সুসংবাদ শোনা যাচ্ছে তা হলো যে আমাদের পরিচালকদের পারিশ্রমিক অনেক বেড়েছে। রায়হান রাফির কথা হলো, আমি এই সাথে আরেকজন তরুণ নির্মাতার কথা বলে ফেলি, তার নাম হলো তপু খান। লিডার আমি বাংলাদেশ কিন্তু শাকিব খানের একটি প্রতীক্ষিত সিনেমা ছিল। কেন প্রতীক্ষিত সিনেমা ছিল সেটা একটু বলি। সেটা হচ্ছে যে শাকিব খানের কিন্তু একটা বিরাট গ্যাপ পড়েছিল, তার সিনেমা অনেকদিন ধরে রিলিজ হচ্ছিল না, এবং তিনি কিন্তু একটা প্রতিকূল ব্যক্তিগত এবং পারিবারিক সবকিছু মিলিয়ে একটি প্রতিকূল সময় পাড়ি দিচ্ছিলেন। ঠিক সেই সময়ে কিন্তু মুক্তি পায় লিডার আমি বাংলাদেশ, এবং লিডার আমি বাংলাদেশ সিনেমাটি যখন মুক্তি পায় তখন সবাই কিন্তু সেখানে একজন পরিচালককে আবিষ্কার করেন, একজন নতুন পরিচালক যিনি শাকিব খানকে নতুনভাবে প্রেজেন্ট করেন, এবং সেই সিনেমার কনসেপ্টটি কিন্তু খুবই আধুনিক ছিল। আমরা জনগণ সবাই যার যার জায়গা থেকে পরিবর্তনটা করতে পারি, পরিবর্তন আনতে পারি, এমন একটি কনসেপ্টে কিন্তু নির্মিত হয়েছিল লিডার আমি বাংলাদেশ। রায়হান রাফির কথা হলো, তপু খানের কথা হলো, কিন্তু শাকিব খানের যেটাকে আমরা বলেছি যে 3.0 যার হাত দিয়ে শুরু হলো, তার নাম হচ্ছে হিমেল আশরাফ। হিমেল আশরাফ কিন্তু বেশ আগে একটি সিনেমা নির্মাণ করেছিলেন, প্রিয়তমা নির্মাণের আগে। সেই সিনেমাটির নাম হলো
সুলতানা বিবিয়ানা, তখন তার কাজ ছিলেন বাপ্পি এবং আঁচল। এবং সিনেমাটি কেন মনে আছে জানেন? বাংলাদেশ যে এত সুন্দর সেই সিনেমাটি আসলে না দেখলে বোঝা যায় না। মানে হিমেল আশরাফের সিগনেচার হচ্ছে তিনি তার দেশটাকে অনেক সুন্দর দেখাতে পারেন। প্রিয়তমা সিনেমাটিও কিন্তু নানা জায়গায় শুটিং হয়েছিল এবং দেখতে কিন্তু খুব ভালো লেগেছে। এবং প্রিয়তমাতে তিনি শাকিব খানকে যেভাবে উপস্থাপন করেছেন, মোটামুটি 3টা বলবো শেডে উপস্থাপন করেছেন এবং শাকিব খানের মতো একজন তারকাকে নিয়ে তিনি এত স্বল্প সময়ে এত সুন্দর একটি সিনেমা উপহার দিয়েছেন, যে সিনেমাটি নিয়ে আসলে অনেক বেশি কিছু বলার দরকার নেই। সেটি শাকিব খানের 3.0 এবং আমি তো বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিরও একটা নবযুগের সূচনা করে প্রিয়তমা সিনেমাটি। এরপরে কিন্তু তিনি আরেকটি সিনেমা বানান রাজকুমার, সেটি শাকিব খানকে নিয়ে। সিনেমাটি এক্সপেক্টেড ব্যবসা করে নাই, এটি সত্যি, মানে যে আশাটা করা হয়েছিল। কিন্তু তিনি কিন্তু আরেকটি সিনেমা নির্মাণ করলেন, যে সিনেমায় আমি বলবো যে আমাদের বাংলাদেশকে অনেক সুন্দর লেগেছে এবং শাকিব খানকেও কিন্তু অনেক সুন্দর লেগেছেন। শাকিব খানের শত্রুরাও বলবেন না যে এই সিনেমাটিতে শাকিব খান খারাপ অভিনয় করেছেন। এখানেও একজন নতুন শাকিব খানকে হিমেল আশরাফ উপহার দিয়েছেন। আমরা চাইবো যে হিমেল আশরাফ নতুন সিনেমার ঘোষণাটা একটু তাড়াতাড়ি দিন। অতি সম্প্রতি মুক্তি পেয়েছে এম রাহিম পরিচালিত জঙ্গলি। এম রাহিম শব্দটা বললে কিন্তু আমাদের একটা অ্যাকশন সিনেমার কথা মনে হয়, যে সিনেমাটির নাম হচ্ছে শান। শান সিনেমার কাজ ছিলেন সিয়াম এবং পূজা। শান সিনেমাটি কিন্তু একটা কপ থ্রিলার এবং সিয়ামকে কিন্তু দারুণ ম্যাচোভাবে উপস্থাপন করেন এম রাহিম এবং সিনেমাটির কিন্তু বাজেট অনেক বেশি ছিল এবং সিনেমাটি একটি ওয়েল মেড সিনেমা ছিল। একটু বিরতি দিয়ে এম রাহিম যে সিনেমাটি আমাদেরকে উপহার দিলেন সেই সিনেমাটির নাম হচ্ছে জঙ্গলি। জঙ্গলি এবারের ঈদের বলা হচ্ছে যে একটা ফ্যামিলি ব্লকবাস্টার মুভি, যে সিনেমাটিতে দেশে যেমন দেশের বাইরের দর্শকও কিন্তু খুব অ্যাটাচড হয়েছেন এবং অনেকদিন পরে এই সিনেমা দিয়ে ইব্রাহিম বাংলাদেশের সিনেমায় যে পারিবারিক গল্প সেটাকে নতুন আঙ্গিকে বলার চেষ্টা করেছেন। আরেকজন নির্মাতা সিনেমা এবারের ঈদে মুক্তি পেয়েছে, সেই নির্মাতার নাম হচ্ছে শিহাব শাহিন। তিনি একটু পুরাতন, তাকে আমরা কি বলবো, ঠিক পুরাতনও বলতে পারছি না, আবার ঠিক একদম নতুন বলতে পারছি না, কিন্তু সিনেমার মুক্তির সংখ্যা দিয়ে তিনি একদমই আমি বলবো যে তরুণী বলা চলে, কারণ তার ছুঁয়ে দিলে মন রিলিজ হয়েছিল বেশ আগে, আমি তো বলবো যে প্রায় 10 বছর আগে, এবং সিনেমাটি কিন্তু ওয়েল মেড এবং তরুণদের খুব পছন্দের একটি সিনেমা ছিল। আরিফিন শুভ ছিলেন এবং মম ছিলেন, এবং এবারে তিনি যে সিনেমাটি আমাদেরকে উপহার দিয়েছেন সেই সিনেমাটির নাম হচ্ছে দাগি। আমরা চাই যে শিহাব শাহিন ওটিটিতে যেরকম লাগাতার কাজ উপহার দিয়ে যাচ্ছেন, আমার মনে হয় যে তিনি সিনেমাতেও যদি একটু রেগুলার হন তাহলে আমাদের সিনেমা সমৃদ্ধ হবে। এবারের ঈদেই কিন্তু আরও দুজন পরিচালক আমাদের, আমি বলবো যে আমরা এক ধরনের অভিষেক ঘটেছে আমাদের পর্দায়। দুজনই টেলিভিশন থেকে এসেছেন, কিন্তু আমরা বলবো যে এখন আর সেই ভেদাভেদটা নাই, সবাই এখন তারা সিনেমার পরিচালক, এবং সিনেমা আসলে যেমন হওয়া উচিত ঠিক সেভাবেই তারা কিন্তু সিনেমা নির্মাণ করছেন। এবং অবশ্যই বলতে হয় যে মেহেদী হাসান হৃদয়ের কথা, তাকে তো কনগ্রাচুলেশনস জানাতেই হয়। এখন পর্যন্ত বলা হচ্ছে যে বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় স্কেলের একটা বাণিজ্যিক সিনেমা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, বরবাদ। এবং শাকিব খানকেও তিনি, আমি বলবো যে একটা নতুন লুক দিয়েছেন, যেটি সবাই বলছেন যে বরবাদ একটি ওয়েল মেড সিনেমা, ব্যয়বহুল সিনেমা। বাংলাদেশের সিনেমার বাজেট এখন কেমন হতে পারে সেটির একটা, আমি বলবো যে ভালো এক্সপেরিমেন্ট হয়েছে বরবাদ দিয়ে, এবং বরবাদ ভালো ব্যবসা করছে। সো এই পরিমাণ টাকা ইনভেস্ট করে আমরা যদি ব্যাক করতে পারি, এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে। এবারের ঈদেই কিন্তু আরেকজন পরিচালকের ডেবু ঘটেছে, ছোট পর্দার নির্মাতা এবং ছোট পর্দায় কিন্তু জনপ্রিয় অভিনেতা। তার নামটা একটু বলি, তার নাম হচ্ছে শরফ আহমেদ জীবন। তিনি আমাদের উপহার দিয়েছেন চক্কর 302, যেটাকে বলা হচ্ছে চক্কর 302 যেভাবেই বলেন। এবং এই সিনেমার কাস্ট, প্রধান কাস্ট মোশাররফ করিম। এই সিনেমাটিরও দর্শক বেশ প্রশংসা করেছেন এবারের ঈদে, এমনকি পরের ঈদেও কিন্তু ডোমিনেট করবেন আমাদের নবীন নির্মাতারা। তাদের কথা বলার আগে আমি আরও কিছু ডিরেক্টরের কথা বলে আসতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটি বড়, আমি বলবো যে সাকসেসফুল মুভি, যেটি দেশে এবং বিদেশে, সেই সিনেমাটির নাম হচ্ছে হাওয়া। হাওয়া সিনেমার পরিচালকও কিন্তু একদম নবীন, আমি বলবো যে তার নাম হলো মেজবাউর রহমান সুমন। সিনেমায় এটি তার প্রথম সিনেমা ছিল। আমরা জেনেছি যে তিনি তার পরের সিনেমাটিও রেডি করছেন। তিনি তো, আমি বলবো, প্রথম সিনেমা একদম মাত করে দিয়েছেন। এবং হাওয়া কিন্তু এমন একটি সিনেমা ছিল যেটি মনে হয়েছে যেটি একটি ডিরেক্টোরিয়াল মুভি, এবং এই সিনেমাটি কিন্তু একটা মাল্টি স্টার মুভি ছিল। সেখানে শরীফুল রাজ ছিলেন, তার আগে বলতে হয় চঞ্চল চৌধুরীর কথা, তিনি অনেকগুলো মেল ক্যারেক্টার এবং একটি, আমি বলবো যে ফিমেল ক্যারেক্টার ছিল নাজিফা তুষি।
তিনিও কিন্তু এই সিনেমায় অনেক জনপ্রিয়তা পেয়ে যান এবং এই সিনেমার গান তো অনেক পপুলার হয়। সব মিলিয়ে কিন্তু হাওয়া একটি বেঞ্চমার্ক সেট করেছে দুদিক থেকেই, স্ট্যান্ডার্ডের দিক থেকে এবং ব্যবসার দিক থেকে। আরেকজন নির্মাতার কথা বলতে হয় যাকে আমরা মিস করছি, সিনেমাটির নাম আগে বলিনি তাহলে আপনারা সবাই চিনতে পারবেন, দেবী। দেবী কিন্তু পরিচালনা করেছিলেন অনম বিশ্বাস। অনম বিশ্বাস কিন্তু বাংলাদেশের সিনেমায় আমি বলবো যে একটা ভালো কন্ট্রিবিউট করতে পারেন। তার এই দেবী সিনেমাটি কিন্তু নির্মিত হয়েছিল হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে এবং এখানে মিসির আলী চৌধুরী অভিনয় করেছিলেন, চঞ্চল চৌধুরী, এবং প্রধান চরিত্রে ছিলেন আমাদের জয়া আহসান, আরও অনেক কাস্ট ছিলেন, শবনম ফারিয়া ছিলেন, ইউরেশ জাকের ছিলেন। সবাই মিলে কিন্তু এটি একটি জমজমাট সিনেমা ছিল, কিন্তু তারপরে সিনেমার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হচ্ছে। একজন তরুণ নির্মাতা, তিনি এখনো তরুণী আমি বলবো, অনেকদিন ধরে কাজ করছেন, তার নাম হচ্ছে খিজির হায়াত খান। তিনি কিন্তু বাংলাদেশের প্রথম খেলাধুলা বেস করে একটি সিনেমা নির্মাণ করেন। সেই সিনেমার নাম ছিল জাগো। সেটি কিন্তু মূলত ফুটবল নিয়েই হয় এই সিনেমাটির কাহিনী। এবং এরপরে কিন্তু তিনি আরো কিছু সিনেমা নির্মাণ করেছেন। তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে সিনেমা নির্মাণ করেন, অস্তিত্ব আমার দেশ। এবং তিনি জাস্ট কিছুদিন আগেই আরেকটি সিনেমা নির্মাণ করেছেন যে সিনেমাটি খুব প্রশংসিত হয়েছে, ওরা সাতজন। এই সিনেমাটি অনেক প্রশংসিত হয়েছে নির্মাণের দিক থেকে। আরো কিছু পরিচালকের কথা বলতে চাই, সেই তালিকায় অবশ্যই থাকবেন সৈকত নাসির। সৈকত নাসির দেশা দ্য লিডার নামে একটি সিনেমা দিয়ে তিনি আত্মপ্রকাশ করেন এবং সৈকত নাসির কিন্তু খুবই একজন বলবো গুণী পরিচালক। এবং তার আরেকটি সিনেমার নাম বললে আমার মনে হয় যে সবাই কানেক্ট করতে পারবে, সেই সিনেমাটির নাম হচ্ছে তালাশ। তালাশ সিনেমাটি কিন্তু বুবলি এবং আদর আজাদের সিনেমা। বিশেষ করে আদর আজাদ এই সিনেমা দিয়ে কিন্তু পর্দায় অ্যাপিয়ার করেন এবং এই সিনেমাটি কিন্তু অনেক প্রশংসিত একটি সিনেমা ছিল। সাইফ চন্দন একজন নবীন পরিচালক, তিনি অনেক সিনেমা নির্মাণ করেছেন। অতি সাম্প্রতিক কাজের কথা বলা হয় তাহলে তার লোকাল সিনেমাটির কথা বলতে হয়, যে সিনেমাটির কাজ বুবলি এবং আদর আজাদ। এই সিনেমাটিও কিন্তু বেশ আলোচিত হয়েছে। অমিতাভ রেজা চৌধুরীকে কিন্তু আমরা অনেক মিস করি। তিনি আমাদের একটি খুব ব্যবসা সফল সিনেমা আয়নাবাজি উপহার দিয়েছেন এবং এরপরে তিনি রিক্সা গার্ল আরেকটি সিনেমা করেছেন। আয়নাবাজির কথা তো বলতেই হয়, সিনেমাটির কাজ ছিলেন চঞ্চল চৌধুরী এবং নাবিলাও এই সিনেমায় অ্যাপিয়ার করেন। সিনেমাটি কিন্তু একটা অন্যরকম মুভি ছিল, অ্যান্ড বাণিজ্যিক সিনেমার একটা অন্যরকম একটা বলবো যে উপস্থাপন তিনি করেছেন এবং এখানে বোঝাই গেছে যে এটা অমিতাভ রেজা চৌধুরীর সিনেমা। আরেকজন পরিচালক কাছাকাছি সময় আসেন, তার নাম হচ্ছে হাসিবুর রেজা কল্লোল, যে সিনেমাটি করেন সত্তা। এবং অনেকে তো বলেন যে সত্তা সিনেমাতে কিন্তু তিনি শাকিব খানকে ভাঙেন। অনেক আশা করেছিলেন যে হাসিবুর রেজা কল্লোল দ্রুত আরেকটি সিনেমা নির্মাণ করবেন। আমরা অবশ্য তার আরেকটি সিনেমার ঘোষণা পেয়েছি, সেটির অপেক্ষায় আছি, দেখার অপেক্ষায় আছি। সিনেমাটির নাম হচ্ছে কবি এবং এই কবি সিনেমার কিন্তু প্রধান কাস্ট শরীফুল রাজ। একজন নির্মাতা আছেন যিনি বেশ সময় ধরে আছেন, কিন্তু তাকে তো আমরা অবশ্যই তরুণ নির্মাতাই বলি এখনো। তার নাম হচ্ছে রেদওয়ান রনি। রেদওয়ান রনির চোরাবালি সিনেমাটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই সিনেমার কাস্ট অনেকে ছিলেন, জয়া আহসান এই সিনেমায়, ইন্দ্রনীল ছিলেন এই সিনেমায়, আমাদের কিংবদন্তি সোহেল রানা ছিলেন, শহীদুজ্জামান সেলিম ছিলেন। একটা মানে মাল্টি স্টার সিনেমা। এবং চোরাবালি সিনেমাটি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কিছু শাখায় পুরস্কারও পেয়েছিল। এরপর তিনি একটি সিনেমা করেছেন যেটি ইদানিং খুব চর্চা হয়, বিশেষ করে শরীফুল রাজ তারকা হওয়ার পর থেকে। সিনেমাটির নাম হচ্ছে আইসক্রিম। এই সিনেমার কিন্তু দুজন নতুন মুখ ছিল, একজন হচ্ছে শরীফুল রাজ এবং আরেকজন হচ্ছে নাজিফা তুষি। নিশ্চয়ই মনে পড়ছে এখন সিনেমাটির কথা। এরপর তিনি যে সিনেমাটি তৈরি করছেন এবং আমরা অপেক্ষায় আছি, শুনছি সেই সিনেমাটির কথা, সেই সিনেমাটির নাম হচ্ছে দম। যেহেতু তিনি এখনো বিস্তারিত বলেননি, আমরাও আপনাদের বিস্তারিত বলছি না। একজন নির্মাতা আছেন যাকে নিয়ে নানা সময় বিতর্ক হয়, কিন্তু তিনি কিন্তু নানা ধরনের বলবো যে এক্সপেরিমেন্ট করেন আমাদের সিনেমার জন্য। তার নাম হচ্ছে অনন্য মামুন। অনন্য মামুনের কথা মনে হলেই কিন্তু মনে হয় যে যৌথ প্রতারণা বিতর্ক, এবং তিনি তার কথাবার্তার জন্য অনেক আলোচিত। কিন্তু অনন্য মামুনের কিন্তু কিছু ভালো কাজ আছে যেগুলোর কথা বলতেই হয় আলাদা করে। যেমন তার অস্তিত্ব যে সিনেমাটি, সেই সিনেমাটি কিন্তু একটি বিশেষ কারণে আমি বলবো যে বাংলাদেশের চলচ্চিত্রের খাতায় রাখতে হবে। এই সিনেমাটির মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের সিনেমা দেশের বাইরে আন্তর্জাতিকভাবে প্রদর্শন বা মুক্তি শুরু হয়। সেই সিনেমাটির নাম হচ্ছে অস্তিত্ব এবং এটির কাস্ট নুসরাত ইমরোজ তিশা এবং আরিফিন শুভ। তার আরও অনেক সিনেমা আছে। এই বাজারের সবচেয়ে বড় তারকা আমি বলবো শাকিব খানকে নিয়ে তিনি কিছু সিনেমা নির্মাণ করেছেন, নবাব এলএলবি। এই সিনেমাটি অনেক সারা জায়গায় নেই, বাট সিনেমাটিতে তিনি শাকিব খানকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেন। যে সিনেমাটি দিয়ে তিনি খুবই আলোচনায় চলে আসেন এবং আমি বলবো যে শাকিব খানেরও একটা প্যান ইন্ডিয়ান সিনেমা করার আলোচনার সূচনা হয়। সেই সিনেমাটির নাম হচ্ছে দরদ এবং দরদ সিনেমাটি মুক্তি পেয়েছে। অনেক বড় ব্যবসা করেনি, কিন্তু সিনেমাটি যারা দেখেছেন তারা বলেছেন যে
শাকিব খান তার জীবনের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টিং করেছেন দরদ সিনেমায়। অনন্য মামুন এভাবে আসলে নানা ধরনের এক্সপেরিমেন্ট করে এগিয়েছেন, সেটা আমরা চাই। চয়নিকা চৌধুরী এই সময়ে আমি বলবো যে তার নামটি নারী নির্মাতা হিসেবে চলচ্চিত্রে তিনি অনেকদিন ধরে কাজ করছেন। চলচ্চিত্রে তাকে নবীন নির্মাতাই বলা যায়। তার দুটি সিনেমার কথা তো বলতেই হয়। একটি সিনেমা হচ্ছে বিশ্ব সুন্দরী, যেটি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নানা শাখায় পুরস্কার পেয়েছে। বিশ্ব সুন্দরী সিনেমার কাস্ট ছিলেন সিয়াম, পরিমণি এবং সিনিয়র আর্টিস্ট ছিলেন আলমগীরের মতো কিংবদন্তি ছিলেন, চম্পার মতো সিনিয়র আর্টিস্ট ছিলেন। এবং আরেকটি সিনেমা কিন্তু একটি ঈদে বেশ ফাইট দেয় শাকিব খান এবং আরফান নিশোর সিনেমার সাথে। সেই সিনেমাটির নাম হচ্ছে প্রহেলিকা। প্রহেলিকা সিনেমাতেই কিন্তু মাহফুজ আহমেদ অনেক দিন পর আমাদের বড় পর্দায় আসেন। এই সিনেমায় আরেকজন কাস্ট ছিলেন বুবলি। এই সিনেমাটি কিন্তু প্রিয়তমা সুরঙ্গের সাথে আমি বলবো যে প্রায় প্যারালাল একটা ফাইট দেয় প্রহেলিকা সিনেমাটি, এবং প্রহেলিকা সিনেমাটির গানও অনেক প্রশংসিত হয়েছে। 35 মিলিমিটার যুগের শেষের দিকে গিয়াসউদ্দিন সেলিম আমাদের উপহার দেন মন পোড়া, এবং এটি একটি ব্লকবাস্টার সিনেমা। কিন্তু গিয়াসউদ্দিন সেলিমের সমস্যা কি বলুন তো, তিনি অনেক সময় নেন এবং বেশ বিরতি দিয়ে তিনি নির্মাণ করেন আরেকটি সিনেমা স্বপ্নজাল, এবং এরপরে আরেকটি বিরতি দিয়ে তিনি নির্মাণ করেন পাপ পুণ্য, এবং তার সবশেষ সিনেমা কাজল রেখা। গিয়াসউদ্দিন সেলিম এমন একজন পরিচালক যার কাজ আমাদের বড় পর্দায় থাকা উচিত, কারণ তিনি আসলে নানা ধরনের সিনেমা খুব সাহসের সাথে নির্মাণ করেন। এরপর আমাদের যখন ডিজিটাল যুগের সূচনা হয়, তখন আমাদের ইন্ডাস্ট্রিতে যিনি বলতে পারেন একটু রাত শুরু করেন, তার নাম হচ্ছে ইফতেখার চৌধুরী। ইফতেখার চৌধুরী খোঁজ দ্য সার্চ একটি সিনেমা দিয়ে আমাদের সিনেমায় আসেন, এবং তারপর কিন্তু তার অনেকগুলো সিনেমাই দর্শক প্রিয় হয়। যেমন আমি বলতে পারি দেহরক্ষী সিনেমাটার কথা। এটি কিন্তু একটা ডিজিটাল সিনেমা। এখানে ববি কিন্তু বেশ মানুষের নজর কাড়েন, তার সাথে ছিলেন কাজী মারুফ। এরপর অনেক সিনেমা করেন তিনি, রাজত্ব করেছেন শাকিব খানকে নিয়ে। তবে তার যে সিগনেচার মুভি আমি বলবো সেটা হচ্ছে অগ্নি 1 এবং অগ্নি 2। অগ্নি যে সিনেমাটি সেটি কিন্তু মাহিকে একজন অ্যাকশন লেডি হিসেবে পরিচিতি দেয়, এবং অগ্নি 2 সিনেমাতেও মাহি ছিলেন এবং তার সাথে ছিলেন আরিফিন শুভ। ইফতেখার চৌধুরী এরপর সিনেমা নির্মাণ করেছেন, অ্যাকশন জেসমিন করেছেন এর মাঝেই, এবং তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে মুক্তি। আমরা চাই যে তিনি আমাদের সিনেমায় নিয়মিত থাকুন। এই সময় আরেকজন নির্মাতা আমাদের সিনেমায় অ্যাপিয়ার করেন, তার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের একটা অসমাপ্ত সিনেমা নিয়ে কিন্তু এখনো বেশ আলোচনা হয়। সেই সিনেমাটির নাম হচ্ছে ছায়া ছবি। কাস্ট ছিলেন আরিফিন শুভ এবং পূর্ণিমা। কিন্তু এই সিনেমাটি কোনো একটা অজানা কারণে একদম তৈরি হবার পরেও মুক্তি পায়নি। তার যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে আছে প্রজাপতি, এটা একটা ত্রিভুজ প্রেমের সিনেমা। অভিনয় করেছেন মৌসুমী, মোশাররফ করিম এবং জাহিদ হাসান। এরপর আছে তার কাটা, সেখানকার কাস্ট হচ্ছেন আরিফিন শুভ এবং মিম। সম্রাট তিনি করেছেন শাকিব খানকে নিয়ে, নাম ভূমিকায় সম্রাট শাকিব খান, এবং সাথে ছিলেন অপবিশ্বাস। এরপর তিনি যে সিনেমাটা করেন সেটা হচ্ছে যদি একদিন। এখানে ছিলেন তাহসান এবং ছিলেন ওপারের শ্রাবন্তী, তাসকিন ছিলেন, এবং সবশেষ তার একটি সিনেমা মুক্তি পেয়েছে, সেই সিনেমাটির নাম হচ্ছে ওমর। ওমর কিন্তু একটা নায়িকাবিহীন সিনেমাই বলা যায়, এবং প্রধান কাস্ট হচ্ছেন শরীফুল রাজ। দেশের বাইরে থেকে আমাদের এই দেশে ডিজিটাল যুগে কিছু সিনেমা নির্মাণ করে সাড়া জাগান, তার নাম হচ্ছে আশিকুর রহমান, যাকে এখনও আমি বলবো তরুণ দর্শকেরা খুব মিস করেন। তার প্রথম সিনেমা মুক্তি পায় কিস্তিমাত, সেটির কাস্ট ছিলেন আরিফিন শুভ। এরপর মুক্তি পেয়েছিল গ্যাংস্টার রিটার্নস, যেখানে কাস্ট ছিলেন অপূর্ব। এই সিনেমাটা অবশ্য প্রথম তিনি শুরু করেছিলেন। এরপর আবার মুক্তি পায় আরিফিন শুভকে নিয়ে মুসাফিরের বৈশিষ্ট্য ছিল এখানে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড ফাইটের বেশ একটা নতুন একটা জনরা তিনি ক্রিয়েট করেন। এরপর তার সাথে কাজ করেন আমি বলবো সময়ের সবচেয়ে বড় তারকা শাকিব খান। এই সিনেমাটি কিন্তু কমপ্লিট হয়নি, এখনও কিন্তু শাকিব খানের ভক্তরা চান যে অপারেশন অগ্নিপথ মুক্তি পাক। এরপর তিনি শাকিব খান এবং বুবলিকে নিয়ে একটি সিনেমা মুক্তি দেন, সেই সিনেমাটির নাম হচ্ছে সুপার হিরো। এরপর তিনি দেশের বাইরে চলে যান, কিন্তু সবাই চায় যে আশিকুর রহমান আমাদের এই দেশে সিনেমা নির্মাণে নিয়মিত হন। 2017 সালে কপ থ্রিলার ঢাকা অ্যাটাক দিয়ে একটা নতুন জনরার মুভি আমাদেরকে উপহার দেন দীপঙ্কর দীপন। তিনি কিন্তু আমাদের ছোট পর্দা থেকে আসা আরেকজন নির্মাতা, কিন্তু যখন সিনেমা নির্মাণ করেছেন তিনি লার্জ সব মুভি নির্মাণ করেছেন। এরপর আরেকটি কপ থ্রিলার তিনি করেছেন, সেটি হচ্ছে অপারেশন সুন্দরবন। পরের যে সিনেমাটা অন্তর্জাল, সেটা কিন্তু একদমই একটু আলাদা। এটা ছিল একটা সাইবার ক্রাইম ভিত্তিক একটা থ্রিলার মুভি। আমরা চাই যে দীপঙ্কর দীপন
এই ধরনের এক্সপেরিমেন্ট আরও করতে থাকুন। ছোট পর্দার আরেকজন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল, তিনি কিন্তু আমাদের এখানে একদম নতুন জনরার একটা ছবি উপহার দিয়েছিলেন। সেই ছবিটির নাম হচ্ছে 49 বাতাস। নামটির মতোই তার সিনেমাটাও আলাদা হয়েছিল, কিন্তু আমি বলবো যে ঠিক করোনার যে একটা ধাক্কা, ঠিক সেই সময় আসলে তার সিনেমাটা মানে মুক্তি পায়, না হলে হয়তো সিনেমাটা বড় সাকসেস পেত। এবং সুখবর হচ্ছে যে তার পরবর্তী সিনেমাটা কিন্তু খুব প্রিয় হতে পারে, বিশেষ করে যারা রোম্যান্টিক সিনেমা পছন্দ করেন। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা অবলম্বনে তার এই সিনেমাটির নাম বনলতা সেন। এবারে পরের ঈদের কথা বলছি, যে পরের ঈদও কিন্তু থাকছে আমাদের এই নবীন পরিচালকদের দখলে। পরের ঈদে আমি শুরুতেই বলেছি যে রায়হান রাফি কিন্তু আসছেন তাণ্ডব নিয়ে, তার সম্বন্ধে আমরা ইতিমধ্যে বলে ফেলেছি। পাশাপাশি যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে, নীলচক্র অনেকদিন পর আরিফিন শুভকে আমরা বড় পর্দায় দেখতে পাবো, উই আর এক্সাইটেড। এই সিনেমাটি কিন্তু পরিচালনা করেছেন মিঠু খান, তিনি একজন নবীন পরিচালক। এছাড়া আসছে হলো ইনসাফ। ইনসাফ সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। সঞ্জয় সমদ্দারের ইতিমধ্যে একটি ছবি মুক্তি পেয়েছে, সেই সিনেমাটি হচ্ছে মানুষ, যেটির কাজ ছিলেন জিৎ এবং আমাদের মিম। এবারে কিন্তু তিনি আসছেন একটি মাল্টি স্টারার সিনেমা নিয়ে। এই সিনেমাটিতে আছেন শরীফুল রাজ, এই সিনেমায় আছেন মোশাররফ করিম, এবং এই সিনেমায় আছেন তাসনিয়া ফারিন, এবং একটু ক্যামিও ক্যারেক্টারে আছেন চঞ্চল চৌধুরী। তো বুঝতেই পারছেন এটা একটা বড় আয়োজন হচ্ছে। এই সিনেমাটি সঞ্জয় সমদ্দারকে এগিয়ে দিবে। আগামী ঈদে একটি সিনেমা মুক্তি পাচ্ছে, যে সিনেমা দিয়ে আমি বলবো যে ওটিটির আরেকজন মানে খুবই জনপ্রিয় পরিচালকের সিনেমা আমরা দেখতে পারবো। সেই সিনেমাটার নাম হচ্ছে উৎসব, এবং সেই পরিচালকের নাম হচ্ছে খুব পরিচিত নাম তানিম নূর। পরবর্তী ঈদে মুক্তি পাচ্ছে জাহিদ জুয়েলের একটি সিনেমা, সেই সিনেমাটির নাম হচ্ছে পিনিক, এবং আরও একজন পরিচালক আলোক হাসানের একটি ছবি মুক্তি পাচ্ছে, সেই সিনেমাটির নাম হচ্ছে টগর। টগর সিনেমায় কিন্তু আছেন আদর আজাদ এবং পূজা চেরি, এবং পিনিক যে সিনেমাটির কথা বলেছি সেই সিনেমার কাস্ট হচ্ছেন আদর আজাদ এবং বুবলি। কাজেই দেখা যাচ্ছে যে পরের ঈদও কিন্তু আমাদের নবীন পরিচালকদের দখলে। একটা অনুষ্ঠানে আসলে সব পরিচালকদের নিয়ে আলোচনা সম্ভব না, কিন্তু আমি বলবো যে মোটার আগে এই পরিচালকরা কিন্তু এখন কাজ করছেন, যারা কাজ করছিলেন কিন্তু একটু বিরতিতে গেছেন। আমি বলবো যে সবাই মিলে যদি একটা চেষ্টা করা যায়, আমাদের সিনেমা কিন্তু আবার একটা জমজমার জায়গায় চলে যাবে। আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই একটা আশা দিয়ে, সেটি হচ্ছে যে আমরা অনেক নির্মাতা যারা ছোট পর্দা থেকে অলরেডি কিন্তু এসেছেন এবং তারা ভালো করছেন। আমাদের যাকে নিয়ে অনেক আশা, তিনি হচ্ছেন নুহাস হুমায়ুন। তিনি কিন্তু শর্ট ফিল্ম এবং ওটিটি সব কিছুতে বেশ ভালো করছেন। আমাদের অপেক্ষা যে তিনি আমাদের বড় পর্দায় পুরোপুরিভাবে অ্যাপিয়ার করবেন, এবং খুব ভালো হয় তিনি যদি তার বাবা হুমায়ুন আহমেদের হিমো বা এই ধরনের খুব জনপ্রিয় কোনো একটা ক্যারেক্টার নিয়ে অ্যাপিয়ার করেন। তো শেষ হচ্ছে আমাদের এই সময়ের ক্যাপ্টেনদের নিয়ে আলোচনা। আমরা এই ধরনের আলোচনা বারবার করতে চাই, কারণ সবশেষে আবারও বলবো, ডিরেক্টরস আর ক্যাপ্টেন্স অফ দ্য শিপ।